আচ্ছা, শেষ কবে আপনি চিট ফান্ড শব্দটা খবরের হেডলাইনে দেখেছিলেন? মনে পড়ে? রাজনীতিতে নতুন নতুন স্লোগান এসেছে, একের পর এক নির্বাচন পার হয়ে গেছে, ক্যামেরার ফোকাস ঘুরে গেছে অন্য খবরে। কিন্তু যে বৃদ্ধ বাবা তার মেয়ের বিয়ের গয়না বন্ধক রেখে শেষ সম্বলটুকু তুলে দিয়েছিলেন এই চিট ফান্ড কোম্পানিগুলির হাতে, যে অবসরপ্রাপ্ত কর্মী পেনশনের শেষ সঞ্চয় হারিয়ে আজ অসুস্থ শরীরে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন, কিংবা যে সাধারণ ঘরের ছেলেটি ভালো রোজগারের আশায় প্রতিবেশীর জমানো পুঁজি কোম্পানিতে জমা দিয়ে গ্রামে মুখ দেখাতে না পেরে শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়েছিল, তাদের জীবন কি বদলেছে? না। আজ 1 দশকের বেশি সময় কেটে গেছে, মূল অপরাধীরা জামিন পাচ্ছে, রাজনৈতিক দলগুলো একে অপরকে কাদা ছুটছে, দল বদল হচ্ছে, আর সাধারণ মানুষ শুধু চোখের জল ফেলছেন। 10 বছর পর কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের পরেও কেন সাধারণ মানুষ তাদের রক্ত জল করা জমানো টাকা ফেরত পেলেন না? ভাই ভাই, এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। চিটফান্ড কোনো সাধারণ আর্থিক কেলেঙ্কারি ছিল না, এটা ছিল পশ্চিমবঙ্গের গ্রামীণ ও মধ্যবিত্ত অর্থনীতির ওপর নেমে আসা এক ভয়ঙ্কর আর্থিক সুনামি। এত কিছুর মধ্যে কার টাকা গেল? কোনো শিল্পপতির কোটি কোটি টাকা নয়, রিক্সা চালক, ক্ষেত মজুর, গৃহবধূ, ছোট দোকানদার আর অবসরপ্রাপ্ত চাকুরিজীবীর শেষ পুঁজি। সারদা, রোজ ভ্যালি, এমপিএস, টাওয়ার গ্রুপ, নাম আলাদা হলেও চিত্রনাট্যটা কিন্তু ছিল একই। সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল সরকারি অনুমোদন আছে। সেই বিশ্বাস আরো পাকা হয়েছিল যখন সাধারণ মানুষ দেখতেন তাদের প্রিয় মন্ত্রী, বিধায়ক বা সমাজের বিশিষ্ট মুখেরা এই সুদীপ্ত সেন বা গৌতম কুণ্ডুদের পাশে বসে মঞ্চ আলো করছেন। আর এত কিছুর মধ্যে সবচেয়ে বড় মানবিক ক্ষতি হয়েছে গ্রামীণ এজেন্টদের। তারা কোনো অপরাধী ছিলেন না, অল্প কমিশনের আশায় নিজের মা বাবা, আত্মীয় ও প্রতিবেশীদের টাকা বিনিয়োগ করেছিলেন। কোম্পানি বন্ধ হতেই সেই লাখ লাখ যুবক রাতারাতি প্রতারক বনে গেলেন। সামাজিক অপমানে শত শত এজেন্ট আত্মহত্যা করতে বাধ্য হন এবং আজকে অনেকেই তাদের মধ্যে ঘর ছাড়া। সাধারণ মানুষের টাকা যখন উবে গেল, তখন রাজনীতির অলিন্দে কি ঘটছিল? তদন্ত শুরু হতেই তৎকালীন শাসক দলের কুণাল ঘোষ, তৎকালীন পরিবহন মন্ত্রী মদন মিত্র কিংবা সৃঞ্জয় বসুদের মতো হেভি ওয়েটরা গ্রেপ্তার হলেন। সামনে এলো কোটি কোটি টাকার প্রভাব খাটানোর গল্প। সারদা কেলেঙ্কারির অন্যতম চাঞ্চল্যকর অধ্যায় ছিল আসামের তৎকালীন দাপুটে নেতা হেমন্ত বিশ্ব শর্মার নাম জড়ানো। সুদীপ্ত সেন তার চিঠিতে অভিযোগ করেছিলেন যে হেমন্ত বিশ্ব শর্মাকে ব্যবসায়িক সুবিধার জন্য বিপুল অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। সিবিআই তার বাড়ি ও অফিসে তল্লাশি চালায়, তাকে জিজ্ঞাসাবাদও করা হয়, কিন্তু সিবিআই কোনো চূড়ান্ত পদক্ষেপ বা গ্রেপ্তার করার আগেই তিনি দল বদল করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরবর্তীকালে তিনি আসামের মুখ্যমন্ত্রী হন, আর তার বিরুদ্ধে সারদা তদন্তের গতি কার্যত ফাইলবন্দি হয়ে থেমে যায়। শুধু আসাম নয়, পরবর্তীকালে বাংলায় নারদা কাণ্ডে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীদের নামও সিবিআই ইডির ফাইলে জোরালোভাবে ছিল। কিন্তু সময় যত এগিয়েছে, তদন্তের গতি যেন রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভর করে থেকেছে। নির্বাচন এলেই এই চিট ফান্ডের ফাইল টেবিলের ওপরে ওঠে, আর ভোট মিটলেই আবার তা ঠান্ডা ঘরে চলে যায়। আজ সেই মূল অভিযুক্তরা কোথায় দাঁড়িয়ে? সুদীপ্ত সেনের অন্যতম প্রধান সহযোগী দেবযানী মুখোপাধ্যায় একের পর এক মামলায় জামিন পেয়ে গেছেন।
খোদ সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডুদের বিরুদ্ধে থাকা শত শত মামলার বহু ধারায় তারা জামিন পাওয়ার মতন পরিস্থিতি তৈরি করেছেন। ভারতীয় আইন অনুযায়ী কোনো মামলার বিচার যদি বছরের পর বছর শেষ না হয় এবং অভিযুক্তরা যদি সাজার সিংহভাগ সময়ের আগেই তারা জেল হেফাজতে কাটিয়ে ফেলেন, তবে স্বাভাবিক আইনি নিয়মেই তারা জামিনের অধিকার পান। 10 বছর পেরিয়ে গেলেও সিবিআই ও ইডি সমস্ত মামলার চূড়ান্ত ট্রায়াল বা বিচার এখনো শেষ করতে পারেনি। হাজার হাজার পাতার চার্জশিট তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আদালত থেকে কোনো চূড়ান্ত সাজা এখনো আসেনি। অপরাধীরা দীর্ঘসূত্রিতার সুবিধা নিয়ে জেলের বাইরে আসার পথ খুঁজে নিচ্ছে, আর ভুক্তভোগী সাধারণ মানুষ শুধু শুনানির দিন গুনছেন। অনেকেই প্রশ্ন করেন, ইডি তো হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, সেই টাকা আমানতকারীদের কাছে পৌঁছাচ্ছে না কেন? সাধারণত ইডি যে জমি, হোটেল বা রিসর্ট অ্যাটাচ করে সেগুলির সঙ্গে সঙ্গে বিক্রি করা যায় না। মালিকপক্ষ আদালতের স্থগিতাদেশ নিয়ে আসে, ফলে কোটি কোটি টাকার সম্পত্তি বছরের পর বছর তালাবন্ধ থাকে এবং ধ্বংস হয়ে যায়, এবং তার বাজার মূল্য ধীরে ধীরে তলানিতে চলে যায়। 2013 সালে গঠিত শ্যামল সেনের কমিশনের মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীদের যদিও 138 থেকে 140 কোটি টাকার মতো ফেরত দেওয়া হয়েছিল। পরবর্তীতে 2024 থেকে 2026 সালের মধ্যে ক্ষতিগ্রস্তদের প্রায় 127 কোটি টাকা ফেরত দেওয়া হয়, যা মোট ক্ষতির মাত্র কয়েক শতাংশ। বর্তমানে হাইকোর্ট নিযুক্ত কমিটির মাধ্যমে পোর্টাল তৈরি করে দাবি জানানোর চেষ্টা চলছে, কিন্তু কোটি কোটি প্রতারিত মানুষের নথি যাচাই করার মতন সেই প্রশাসনিক কাঠামো এখনো নেই। তাছাড়া মোট সম্পত্তি বিক্রি করে যদি 500 কোটি টাকা ওঠে আর মানুষের দাবি যদি 5000 কোটি টাকা হয়, তবে আনুপাতিক হিসেবে প্রত্যেকে হয়তো তাদের আসলের মাত্র 5 থেকে 10% পাবেন। তাহলে আজ 10 বছর পর আমরা কি দেখতে পাচ্ছি? অপরাধীরা জামিন পেয়ে ঘরে ফিরছে, অভিযুক্ত নেতারা দল বদল করে ক্ষমতার মসনদে বসে আছেন, তদন্তকারী সংস্থা একের পর এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে। কিন্তু যে মা তার ছেলের চিকিৎসার টাকা হারিয়েছিলেন, যে বৃদ্ধ আজও সেই ছেঁড়া রসিদটা বুকে চেপে বাঁচেন, তাদের কান্না শোনার মতন কি কেউ বেঁচে আছে? বিচার মানে শুধু অভিযুক্তদের গ্রেপ্তারি নয়, বিচার মানে প্রতারিত মানুষের হকের টাকা তার হাতে ফিরিয়ে দেওয়া। আপনার বা আপনাদের পরিবারের কেউ কি আজও সেই দিনটির অপেক্ষায় আছেন? বা আদালতের পোর্টালে কি আপনারা কোনো আবেদন করতে পেরেছেন? আপনি বা আপনার পরিবারের কেউ যারা এই চিটফান্ডের জালে জড়িয়ে পড়েছিলেন, আপনারা কি আজও আশা করেন টাকা ফেরত পাওয়ার? এবং এই গোটা বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।